হাই, ওয়েলকাম টু অল। আশাপড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা সবথেকে ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। আমি জানি এর ফলস্বরূপ অনেকে ভীষণ খুশি, আবার বেশ মেজরিটি সংখ্যক হেলথ স্টাফরা কিন্তু হতাশ। তারা অনেক কিছু এক্সপেক্ট করেছিলেন, কিন্তু তাদের সেই এক্সপেকটেশন পূরণ হয়নি। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই হতাশার কারণ কী, আর কিছু সংখ্যক হেলথ স্টাফ তারা যে খুশি হয়েছেন, খুশিরই বা কারণ কী। আজকে আমরা আলোচনা করব যে রিসেন্ট যেটা বাজেট ঘোষণা হয়েছে 22 জুন 2026, সেক্ষেত্রে হেলথের দিক থেকে কি কি বেনিফিট আমরা পেতে চলেছি, স্বাস্থ্য খাতে বাজেট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু আশাকর্মী, এএনএম, সিএইচও, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এনএইচএম স্টাফ তা নয়, পুরো স্বাস্থ্য খাতে কোথায় কোথায় ভালো উন্নতির সুযোগ রয়েছে, কি কি সরকার জনকল্যাণমুখী ব্যাপারগুলো ভেবেছেন, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু সেটা সীমিত থাকবে শুধুমাত্র স্বাস্থ্য খাত। চিকিৎসা ক্ষেত্রের জায়গায়, চিকিৎসা ফিল্ডে কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি ভালো কিছু পদক্ষেপ নিয়েছেন সরকার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে আমরা আলোচনা করব বিভিন্ন লেভেল অফ যে হেলথ স্টাফ তারা কীভাবে বেনিফিটেড হচ্ছেন এবং কারাই বা বঞ্চিত হচ্ছেন, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই যদি আমি বলি, আমি কোনো ইন্ডিভিজুয়াল ক্যাটেগরিকে নিয়ে প্রথমে বলছি না, আমি প্রথমে বলছি ওভারঅল স্বাস্থ্য খাতে কোথায় কোথায় উন্নতির একটা ভীষণ পসিবিলিটি রয়েছে। এইবারে যে বাজেট ঘোষণা হয়েছে সেটা কিন্তু ভীষণ রকমভাবে বলবো সুপরিকল্পিত এবং খুব সুন্দর একটা বাজেট। সেক্ষেত্রে কিসের উপর জোর দেওয়া হয়েছে, প্রথমেই যদি বলা হয় স্বাস্থ্য মন্ত্রকের বাজেট বৃদ্ধি হয়েছে। সেটা কি, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ যে মন্ত্রক, সেখানে বরাদ্দ প্রায় 1.06 লক্ষ কোটি টাকা উন্নীত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 9 থেকে 10% বেশি। আগের বছর এই স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের যা বরাদ্দ ছিল তার থেকে এই বছরের বরাদ্দ কিন্তু 9 থেকে 10% বেশি, কম্পারেটিভলি আগের বছরের তুলনায় কিন্তু বেশি। এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক। ন্যাশনাল হেলথ মিশনের বরাদ্দের ব্যাপারটা কি আছে, এই ক্ষেত্রে যেটা বরাদ্দ হয়েছে সেটা 39,390 কোটি টাকা বরাদ্দ। এনএইচএম এর জন্য বরাদ্দ হয়েছে 39,390 কোটি টাকা। এর ফলে কি হতে পারে, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী হবে, আশা করা যায় মাতৃ এবং শিশু স্বাস্থ্যের কর্মসূচি জোরদার হবে, রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি আরও শক্তিশালী হবে, এবং এনএইচএমের সাথে যারা যুক্ত আছেন সিএইচও, আশা, এএনএমদের কাজের সঙ্গে এটি ডেফিনেটলি সরাসরিভাবে যুক্ত। তাই সেই খাতে যদি টাকা পয়সা হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে কিনা রিসোর্সের অভাব থাকে, সেই রিসোর্স যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে ওই সেক্টরের সাথে, এনএইচএমের সাথে যে সমস্ত স্টাফরা যুক্ত তারা ডেফিনেটলি সেখানে কাজ করে শান্তি পাবেন, তাদের বিভিন্ন ক্রাইসিসের মধ্যে যেতে হবে না। এটা অবশ্যই ইনডিরেক্টলি কিন্তু বেনিফিটেড হবেন। আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে মিশন, সেটাও কিন্তু সেখানেও কিন্তু বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এই প্রকল্পে বরাদ্দ প্রায় 68% বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত, 4,770 কোটিতে পৌঁছেছে। তার মানে 68% বৃদ্ধি পেয়ে আয়ুষ্মান ভারতে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে মিশন, সেটাকে ঠিক করার জন্য, সেটাকে আরও ব্রডেন করার জন্য কিন্তু 68% বরাদ্দ বৃদ্ধি হয়েছে, যেটা কিনা বৃদ্ধি হয়ে পৌঁছেছে 4,770 কোটি টাকা। এর মাধ্যমে কি হতে পারে, ক্রিটিক্যাল কেয়ার যে ব্লক, সেখানে উন্নতি আসতে পারে, পাবলিক হেলথ ল্যাবরেটরি সেগুলোর উন্নতি হবে, জেলা এবং মহকুমা হাসপাতালেরও কিন্তু উন্নতি হবে এক্সপেক্টেড। এবার বলি PMJAY, যেটা এখন কিন্তু ভীষণ মেজর কনসার্নের একটা জায়গা। সাধারণ মানুষ, হেলথ স্টাফ যারা যুক্ত আছেন, আশা দিদিমণিরা যারা কাজ করছেন, তাদের সবার কাছে একটা মেজর কনসার্নের জায়গা। এই আয়ুষ্মান ভারতেও কিন্তু বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে কি হয়েছে, PMJAY এর জন্য প্রায় 9,500 কোটি বরাদ্দ রাখা হয়েছে। ওই খাতে যে PMJAY কার্ড হবে, তার ফলে যে চিকিৎসা খরচ, সেই জন্য 9,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এতে স্বাস্থ্য বিমার সুবিধা এবং পরিষেবার বিস্তার আরও বাড়তে পারে। তার মানে আগে যা বিস্তার ছিল সেটা আরও বাড়ার পসিবিলিটি কিন্তু একটা রয়েছে। মেন্টাল হেলথের বিষয়ে কি হয়েছে? মেন্টাল হেলথের বিষয়ে উত্তর ভারতে NIHHANS 2.0 গঠনের ঘোষণা করা হয়েছে। এর ফলে আশা করা যায় যে মানসিক স্বাস্থ্য পরিষেবা একটা সম্প্রসারণ দেখা দিতে পারে। মেডিকেল এডুকেশন এবং অ্যালাইড হেলথ প্রফেশনালস, কি বলা হয়েছে? নতুন অ্যালাইড হেলথ প্রফেশনাল প্রতিষ্ঠান এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলি উন্নয়নের কথা বলা হয়েছে। অ্যালাইড হেলথ যে প্রফেশনালস প্রতিষ্ঠানগুলো আছে সেটা নতুন করে হবে, আবার তার সাথে যেগুলো অলরেডি প্রতিষ্ঠান ছিল সেগুলোরও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত দিক থেকে উন্নতির একটা পসিবিলিটি রয়েছে। এটি নার্সিং, ফিজিওথেরাপি, ল্যাব টেকনোলজি, রেডিওলজি প্রভৃতি ক্ষেত্রের শিক্ষার্থীদের জন্য সুখবর। অবশ্যই সেক্ষেত্রে যদি নতুন প্রতিষ্ঠান হয়, পুরনো প্রতিষ্ঠানগুলো যদি উন্নতি হয়, তাহলে তার সাথে যে সমস্ত এমপ্লয়িরা যুক্ত, এমনকি নতুন স্টাফ নিয়োগের একটা সম্ভাবনা কিন্তু বাড়বে। সেটা হতে পারে নার্সিং প্রফেশনাল, ফিজিওথেরাপি, ল্যাব টেকনোলজি, রেডিওলজির যে স্টাফ, সবার ক্ষেত্রে কিন্তু নিয়োগ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার বায়োফার্মা এবং গবেষণার জোর। বায়োফার্মা এবং গবেষণার ক্ষেত্রে কি হতে পারে? বায়োফার্মা ম্যানুফ্যাকচারিং, গবেষণা এবং ইনোভেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। বায়োফার্মা এবং গবেষণার উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। ক্যান্সার ড্রাগ সস্তা করার উদ্যোগ, কিছু ক্যান্সারের ওষুধকে আরও সাশ্রয়ী করার পদক্ষেপ নেওয়ার কথা বাজেটে উল্লেখ করা হয়েছে, খুব ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। এইবার আসছি আমরা ইন্ডিভিজুয়াল হেলথ স্টাফদের কথায়। অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার, ওনাদের কিন্তু সাম্মানিক বেড়েছে। বৃদ্ধির পর যে সম্ভাব্য যে চিত্র যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে, আগে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের আগে সাম্মানিক ছিল 9,700 টাকা, এটা ফিক্সড। সেটা বেড়েছে কত? 5,000, বেড়ে এখন বর্তমান হয়েছে 14,700। এটা কিন্তু সত্যি ভীষণ খুশির একটা খবর। 5,000 বেড়েছে, মানে সত্যি যথেষ্ট ভালো বেড়েছে। তার মানে সাম্মানিক বেড়ে হয়েছে বর্তমানে 14,700, এটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের। এবার অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছেন তাদের প্রিভিয়াস ছিল 7,200, 5,000 বেড়েছে, বর্তমানে হয়েছে 12,200। এটা সত্যি, এটা গুড নিউজ। আশাকর্মীদের যদি বলি, ওনাদের পূর্বে সাম্মানিক ছিল 6,250, বেড়েছে 5,000, হয়েছে 11,250। হ্যাঁ, অনেকে এটা বলতে পারেন যে আমরা এক্সপেক্ট করেছিলাম যে সমকাজে সমবেতন এবং যারা পার্মানেন্ট ছিলেন না তাদের পার্মানেন্ট করা হবে, সেই হিসেবে স্যালারি হবে, অনেকে এটা এক্সপেক্ট করেছিলেন হয়তো। কিন্তু আমি বলবো যেটা বেড়েছে সেটা কিন্তু কম নয়, ভালোই বেড়েছে। এবার অবশ্যই করতে পারেন, আপনাদের জন্য একটা সুখবর যখন হয়েছে, এক্সপেক্ট করা যায় যে পরবর্তীকালে সরকার হয়তো ভাবতেও পারেন। এবার যারা পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, যেমন ANM আছেন, তাদেরকে বলা হয় হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। পার্মানেন্ট যে CHOরা আছেন, স্টাফ নার্স যারা আছেন, সিনিয়র PHN আছেন, সিস্টার ইনচার্জ আছেন, এবং নার্সিংয়ের আরও হায়ার অথরিটির দিকে যত নার্সিং স্টাফরা আছেন সবার ক্ষেত্রে যারা পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি হেলথের কথা বলছি বলে শুধুমাত্র এদের কথা বলছি, অন্যান্য গভর্নমেন্ট স্টাফদের তো সেম বেড়েছেই। তাদের ক্ষেত্রে কিন্তু বেসিকের 20% দিয়ে বেড়েছে, 20% দিয়ে বেড়েছে। আগে কত ছিল? আগে পূর্বে দিয়েছিল 18%, এখন বেড়েছে 20%, তাই বেড়ে হয়েছে এখন কিন্তু বর্তমান দিয়ে 38%। তবে বেসিকের 38% কিন্তু ওনারা দিয়ে পাবেন। এটা একটা সত্যিই গুড নিউজ। এক্ষেত্রেও অনেকে বলতে পারেন যে ঘোষণা করা হয়েছিল যে সম্পূর্ণ ডিএ দিয়ে দেবে সেন্ট্রাল হারে, তার সাথে কি হবে, 7th পে কমিশন বসবে উইদিন 45 days, এ কথা অনেকেই বলতে পারেন। কিন্তু আমি বলবো সরকার নতুন এসেছে, সেখানে দাঁড়িয়ে যেই বৃদ্ধিটা হয়েছে যেটা 20%, এটা কিন্তু হিউজ। কারণ আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 3%, 4% করে বেড়েছে। বাট এইবার আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে ভালো কিছু আপনাদেরকে আমরা দেব, এবং এবার এটাও ঘোষণা করেছেন যে খুব ইমিডিয়েট আপনাদের কিন্তু যে ঘাটতি আছে সেটাও আমরা পূরণ করে দেব। তাই আমরা আশা রাখতে পারি যে অবশ্যই উনি ব্যাপারটা নিয়ে ভাববেন, যেহেতু এতটা ভেবেছেন ইন ফিউচারে এবং খুব অদূর ভবিষ্যতেই কিন্তু ভাববেন। তাই এটা অবশ্যই একটা পজিটিভ ইঙ্গিত, সবার কিন্তু এটা ভাবা উচিত। এছাড়াও যারা অবসরকালীন যারা এমপ্লয়ি রয়েছেন তারা অবসরকালীনও একটা সুবিধা পাবেন। যদি ডিএটা বাড়ে
সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যালারি ইনক্রিজ হচ্ছে, এই বেনিফিটটা তো ওনারা অবশ্যই পাচ্ছেন। আর যাদের ক্ষেত্রে একটু আর্থিক চাপ ছিল, ফ্যামিলির প্রেশার ছিল, ফ্যামিলি মেনটেন করতে হতো পুরোপুরিভাবে, তারাও কিন্তু যেহেতু এটা বেড়েছে তাই জন্য তারা কিন্তু আর্থিক চাপ তাদের কিছুটা কমবে। তাই এটা অবশ্যই করে একটা পজিটিভ ইঙ্গিত এবং এক্সপেক্ট করা যায় যে পরবর্তীকালে আরও ভালো কিছু নিউজ আমরা পেতে পারি। এইবার আমি একটা কথা বলবো, যেটা কিনা এনএইচএম স্টাফ যারা বিভিন্ন ক্ষেত্রে, স্পেশালি আমি যদি বলি সেটা হেলথের ক্ষেত্রে, যদি আমরা বলি ফিল্ড লেভেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে হলুদ ইউনিফর্ম, ইয়েলো কালারের ইউনিফর্ম পরা যে দিদিমণিরা কাজ করেন সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে, হেলথ ওয়েলনেস সেন্টারগুলিতে, তারা কিন্তু এনএইচএম স্টাফের মধ্যে পড়ে। তারা এবং পিঙ্ক ইউনিফর্ম পরা যে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল দিদিমণিরা আছে, তাদের সাথে ওদের কাজের ডিফারেন্স কিন্তু খুব একটা কিছু নেই। এনারা কিন্তু এক্সপেক্ট করেছিলেন যে এনাদের একটা ভালো কিছু পসিবিলিটি থাকতে পারে, হয় পার্মানেন্ট করার একটা পসিবিলিটি বা স্যালারিতে একটা হাইকের পসিবিলিটি, কিন্তু সেই ক্ষেত্রে এখানে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে যে ওনাদের ক্ষেত্রে কিন্তু কোনো পজিটিভ ইঙ্গিত সরকার এই মুহূর্তে দিতে পারেননি। এবারে এনএইচএম স্টাফ বলতে অনেকের মধ্যে হয়তো আইডিয়া নেই এনএইচএম স্টাফ ওয়েস্টবেঙ্গলে কারা কারা আছেন। এই এনএইচএম স্টাফরা কিন্তু বিভিন্ন সেক্টরেই রয়েছেন। ক্লিনিক্যাল এবং ফিল্ড স্টাফ হিসেবে কমিউনিটি হেলথ অফিসাররা আছেন, সিএইচওরা কিছু পার্মানেন্ট, কিছু কিন্তু টেম্পোরারি আছেন, যেখানে আয়ুষ বা আয়ুর্বেদিক ডক্টররা কিন্তু অনেকেই এখানে ইনভলভ হয়েছেন আছেন। তাদের কিন্তু যে সাম্মানিক যে বেতন তারা পান সেটা কিন্তু অনেকটাই কম। তাদেরও ক্ষেত্রে কিন্তু কোনো রকম পজিটিভ কোনো ইঙ্গিত এই বাজেটে দেওয়া হয়নি। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা বললাম, ইয়েলো কালারের ইউনিফর্ম পরেন যে দিদিমণিরা, তাদের জন্য কিন্তু কোনো রকম পজিটিভ ইঙ্গিত এই বাজেটে ছিল না। এছাড়া কিছু স্টাফ নার্স আছেন যারা এনএইচএম এর আন্ডারে জব করেন, তাদের জন্য নয়। আরও কারা আছেন, পাবলিক হেলথ নার্স আছেন, কিছু মেডিকেল অফিসার আছেন, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, আয়ুষ মেডিকেল অফিসার, এরা কিন্তু ক্লিনিক্যাল স্টাফ হিসেবে কাজ করেন, এরা কিন্তু এনএইচএম এর স্টাফ। আরও টেকনিক্যাল স্টাফ যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, অপথলমিক অ্যাসিস্ট্যান্ট, তারপর ডেন্টাল হাইজিনিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এরাও কিন্তু সব এনএইচএম স্টাফ। এদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো রকম গুড নিউজ নেই। ব্লক আরও প্রোগ্রাম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কিছু আছেন, ব্লক ডাটা ম্যানেজার, ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার যেটা ব্যাম জানি আমরা, পাবলিক হেলথ ম্যানেজার, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক লেভেল এনএইচএম স্টাফ রয়েছেন, তাদের জন্য কিন্তু কোনো গুড নিউজ নেই। এছাড়াও এনইউএইচএম যেটা আরবান হেলথ যে মিশন, সেই ক্ষেত্রেও আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টরা রয়েছে, স্টাফ নার্সরা রয়েছে, মেডিকেল অফিসাররা রয়েছে, দেখেন ইউপিএসসিতে সার্ভিস করেন। এছাড়া নার্সিং ইনচার্জও আছে কিন্তু যারা এনইউএইচএমের স্টাফ হিসেবে কাজ করেন। এই বাজেটে কিন্তু এনএইচএম যে কন্ট্রাকচুয়াল স্টাফরা আছে তাদের আলাদাভাবে কোনো রকম আর্থিক ঘোষণা দেওয়া হয়নি। এই জন্য ওনারা কিন্তু সত্যিই হতাশ। তবে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, নতুন প্রকল্প চালুর সম্ভাবনা, এইগুলো কিন্তু ইনডিরেক্টলি এটাই হেল্প করতে পারে যে ওনাদের কাজের জায়গাটা তাই একটু স্বস্তি আসবে, ভবিষ্যতে পদ সৃষ্টি হতে পারে এবং নতুন আরও সুবিধা বাড়তে পারে। কিন্তু ওনাদের পার্সোনাল কোনো বেনিফিটের জায়গা কিন্তু এখন নেই। কিন্তু আশা রাখি যে সরকার যেহেতু স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, জনকল্যাণের বিভিন্ন দিক বিচার করে একটি সুপরিকল্পিত এবং জনমুখী বাজেট পেশ করেছেন, তাই সত্যি আমরা আশা রাখি যে ইন ফিউচারে এবং আমি বলবো অদূর ভবিষ্যতেই এই যারা এনএইচএম এর স্টাফ আছে তাদের জন্য হয়তো সরকার পজিটিভ কিছু ভাববেন এবং একটা ওনাদের জন্য ভালো কিছু ব্যবস্থা করে দেবেন, এটা আমরা আশা রাখি এবং এক্সপেক্ট করব যে ওনারাও আশা রাখুন এবং ওনারা এটা নিয়ে একটু সরকারকে জানান, তাহলে হয়তো একটা ভালো কিছু হতে পারে। তাই এই কথাই বলবো যে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, স্থায়ী সরকারি কর্মীদের জন্য ইতিবাচক ঘোষণা ডেফিনেটলি এসেছে। আর আমরা এটাও বিশ্বাস রাখি যে স্বাস্থ্য পরিষেবার অন্যতম স্তম্ভ হিসেবে বেশ কিছু এনএইচএম কর্মীরা কিন্তু সরকারের সাথে অন্য স্টাফদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং ভীষণ বড় মাপের একটা ভূমিকা পালন করছে। তাই খুব তাড়াতাড়ি ওনাদের জন্য ইতিবাচক কোনো পদক্ষেপ সরকার নেবেন বলে ডেফিনেটলি আশা করি, যেটা সত্যি সবার জন্যই বেনিফিশিয়াল হবে এবং হেলথ সেক্টরের জন্যও বেনিফিশিয়াল হবে। যদি আজকের ভিডিওটা আপনাদের জন্য বেনিফিশিয়াল মনে হয় যে ইনফরমেটিভ হয়েছে, তাহলে অবশ্যই এক্সপেক্ট করবে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।